ওকে। সকল ছাত্রকে আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবার জন্য আর কি সবাইকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ। আজকে হিসাব বিজ্ঞানের ক্লাস। হিসাব বিজ্ঞানের রেয়ামিল আমাদের দশম অধ্যায় পর্যন্ত আছে করানো হয়েছে, যদিও তবু আমরা এই রেয়ামিলটা না শিখতে পারলে দশম অধ্যায়ের যে আর্থিক অবস্থার বিবরণী আছে এটা কিন্তু করা যায় না। রেয়ামিল একটি গুরুত্বপূর্ণ পার্ট। দুটো অঙ্ক বাধ্যতামূলক আছে দশম শ্রেণীর। এই দশম শ্রেণীর দুটো অঙ্ক ওই দশম অধ্যায় দুটো অঙ্ক করবার জন্য নবম অধ্যায় রেয়ামিলটা আগে ভালো করে জানতে হবে। রেয়ামিল যদি না জানি তাহলে আমার দশম অধ্যায়ের অঙ্ক পারা যাবে না। এটা খতিয়ানের উদ্বৃত্ত থেকে রেয়ামিল প্রস্তুত করা হয়। খতিয়ানের উদ্বৃত্ত থেকে রেয়ামিলটা প্রস্তুত করা হয়। রেয়ামিলের দুটো দিক আছে। একটা দিক হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ডেবিট টাকা এবং ক্রেডিট টাকার উভয় দিক যোগফল সমান হবে। অসমান হইলে বস্তুতে কোথাও না কোথাও সমস্যা হয়েছে, যে কোনোভাবে সমস্যা হতে পারে। টাকা কম বেশি লেখা হতে পারে, এদিক ওদিক লেখা হতে পারে। তো যাই হোক অনেকগুলো অনিয়মের কারণ আছে। আমরা রেয়ামিলটা জানি যে দুটো দিক সমান হবে। সেই দুই দিক সমান হওয়ার পরে কিছু এটা আমাদের রেয়ামিল শেষ করতে হবে। হিসাবের না, হিসাব চেনা যাবে। রেয়ামিল থেকে সবচেয়ে চেনা যাবে কি? হিসাব চিনতে পারলে সকল অঙ্কই, শুধু দশম অধ্যায়ের অঙ্ক না, হিসাব বিজ্ঞানের সকল অঙ্ক যদি সহজ করতে হয়, যদি মনে হয় যে আমি হিসাব বিজ্ঞানটা ভালো বলবো, হিসাব বিজ্ঞানে ভালো নাম্বার রাখবো, তাহলে হিসাবকে শিখতে হবে। আর রেয়ামিলে হিসাব শেখা যায়। তো দেখো আমি কয়েকটি জিনিস এখানে বিশেষ করে নিয়ে যেতে মনে করো, খাতায় লেখো এবং খাতায় লিখে নাও। যাবতীয় সম্পদ ডেবিট দিতে বসে। যাবতীয় দায় বসে ক্রেডিট দিকে টাকা। যাবতীয় সম্পদ বসবে ডেবিট দিকে টাকা, যাবতীয় দায় বসবে ক্রেডিট দিকে টাকা। এর সাথে আছে দায়, এর মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব এটাও ক্রেডিট। এই সবই দায়, যাবতীয় দায়ের ভিতরে এসে গেছে। তার ভিতরে হচ্ছে এখানে যাবতীয় দায়ের ভিতরে এখানে মালিকানা সত্ত্বটা ওই যাবতীয় দায়ের ভিতরে। মালিকানা সত্ত্বটা হচ্ছে মালিকের কাছে দায়, মালিকের কাছে দায়বদ্ধ ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক ভিন্ন সত্তা। মালিক যে টাকা দেয় সেটাকে বলা হয় মালিকানা টাকা, বা যে কোনো সম্পদ ব্যবসায় দেয় সেটা হচ্ছে মালিকের অংশ। এই জন্য এটাকে বলা হয় মালিকানা সত্ত্ব। আর বাইরের লোকের কাছে যা দেনা থাকে সেটা দায়। যেমন পাওনাদার, ঋণ, ব্যাংক ঋণ, এইগুলো ব্যাংকেতে ঋণ নেওয়া, অন্য কোনো জায়গাতে ঋণ নেওয়া, অনেকে টাকা ব্যবসা করতে টাকা পাবে, এগুলো হচ্ছে দায়ের ভিতরে পড়ে। সব দায়, এটাও দায়, মালিকের কাছে দায়, বাইরের লোকের কাছে দায়, সব মিলে দায়, ক্রেডিট। এটা হচ্ছে যাবতীয় ব্যয়, ক্ষতি, লোকসান,
এটা ডেবিট। যাবতীয় আয় ক্রেডিট এই 4টা জিনিস, এই 4-5টা মালিকের সত্ত্ব সহ 5টা জিনিস আমি যদি খেয়াল করে রেয়ার মিলে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এখানে সমস্যা কোনটা? এখানে সমস্যাটা হচ্ছে হিসাবকে চিহ্নিত করা, যে কোনটা দায়, কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা ব্যয়, এইগুলো চিনতে হবে। এগুলো না চিনলে তো আমি এই ডেবিট ক্রেডিটে দিতে পারবো না। ফলে আমাকে সম্পদ ওই হিসাবগুলো শিখতেই হবে, যে কোনটা কোন হিসাব, কোনটা কোন হিসাব। সম্পদ, যেমন সম্পদ মনে করো যে বাড়ি, নগদ টাকা, ব্যাংকে জমাকৃত টাকা, যন্ত্রপাতি, আসবাবপত্র, কল কবজা, তাই না, এই দালান কোঠা, ইজারা সম্পত্তি, গহনা, তৈজসপত্র, সঞ্চয়পত্র বা বিনিয়োগ, এই যে সমস্তগুলো, এইগুলোই হচ্ছে সম্পদ। আর দায় বলতে যেটা বোঝালাম, যে ব্যাংক ঋণ, ঋণ পাওনাদার, মালিকানা সত্ত্ব মূলধন, মালিক যে টাকা মূলধন দেয়, অনেকে মূলধন কিন্তু ডেবিট করে বসে, আমরা মনে করি যে মূলধন মানে সম্পদ। মূলধন সম্পদ না, মূলধন সম্পদ সেটা দেনা। কার কাছে দেনা? মালিকের কাছে দেনা। এই জন্য এর নাম হচ্ছে মালিকানা সত্ত্ব। এই দেনাটাও ক্রেডিট, দুটো জিনিস ক্রেডিট করেছে, মালিকানা সত্ত্ব আর দায় দেনা, সম্পদ ডেবিট। এবার যাবতীয় ব্যয়, ক্ষতি, লোকসান সবই আছে ডেবিট। যাবতীয় ব্যয় ডেবিট, যাবতীয় আয় ক্রেডিট। সকল আয়, যেমন মনে করতো বিজ্ঞাপন, এটা একটা ব্যয়, এটা ডেবিটের দিকে টাকা বাড়বে। খাজনা, কর, অভিকর, মজুরি, বেতন সবই ব্যয়, এগুলো ডেবিটে বাড়বে। আয় বাড়বে কোনগুলো? যেমন শুধু কমিশন কিন্তু ব্যয়, শুধু কমিশন ব্যয়, কিন্তু কমিশন প্রাপ্তি যেটাকে বোঝায় সেটা প্রাপ্তি বললেই আয়। কমিশন প্রাপ্ত, কমিশন প্রাপ্তি রায়। আবার প্রাপ্তি এবং প্রাপ্য, এর ভিতরে কিন্তু পার্থক্য আছে, খেয়াল করো। প্রাপ্ত, প্রাপ্য, প্রাপ্য, এই যদি বলি প্রাপ্য কমিশন, এই একটা সম্পদ, সম্পদ চলে যাবে, কিন্তু প্রাপ্ত কমিশন। আয়, প্রাপ্ত কমিশন আয়। প্রাপ্য বললে সম্পদ, প্রাপ্য, প্রাপ্য আর প্রাপ্ত ভিতরে প্রাপ্য, এটা দেনা, এই সরি প্রাপ্য, প্রাপ্য শুধু প্রাপ্য, কিন্তু কমিশন। প্রাপ্য বিল আছে, প্রদেয় বিল আছে, প্রাপ্য বিল আছে সম্পদ, প্রদেয় বিল এটা হচ্ছে দায়। এখানে কয়টা রেয়া মিলে 2 মার্কে পড়তে পারে। রেয়া মিলে আসবে না, যেমন দফা বা হিসাব সমূহ। যেমন নগদ, নগদ তহবিল, এগুলো সবাই লেখো। এগুলো লিখলে সহজ হবে। তাহলে রেয়ামিলে শুরু করতে পারতাম, কিন্তু এগুলো লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে, রেয়ামিল করতে সুবিধা হবে। নগদ তহবিল, এটা হচ্ছে যদি এরকম ব্র্যাকেটে দেওয়া থাকে যে 1-1, এরপরে যে কোনো সাল দিতে পারে, 1-1-2017, 18। আমি যদি 18 দিয়ে দিই তাহলে 20 সালে এটা মনে আসবে না, তা না। এরপরে যে কোনো সাল, 1 তারিখ, এই যে 1 তারিখ দিটা, এই 1 প্রথমে 1 থাকলে, 1 থাকলেই বুঝতে হবে এটা হচ্ছে
এটা এক থাকলে বুঝতে হবে কি বছরের প্রথম শুরু হয় এক এক জানুয়ারি মাসের 1 তারিখ, এক এক মানে কি জানুয়ারি মাসের বছর শুরুর মাসের 1 তারিখ। তাহলে 1 তারিখে নগদ তহবিলটা হয়, সেটা তো আসলে হিসাব না, হিসাব হবে শেষে দে বছর 31/12। দুটো দিক আছে, আর একটা আছে শেষে জুন মাসের শেষে 30 জুন, 30/6, 30/6 দুই বর্গের হিসাব করা হয় আমাদের। এই দুটো তারিখে যদি হয় তাহলে সেটা হবে আজকে সমাপনী নগদ তহবিল, সমাপনী নগদ তহবিল রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে। সমাপনী রেওয়ামিল, সমাপনী নগদ তহবিল রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে। প্রারম্ভিক নগদ তহবিল, এর আর এক নাম থাকতে পারে প্রারম্ভিক, প্রারম্ভিক, প্রারম্ভিক। এটা এই তারিখ দেওয়া থাকবে না, প্রারম্ভিক নগদ তহবিল। তাহলে তার তারিখের প্রয়োজন নাই, মানে বছরের প্রথমেই শুরুতে, ফলে ওটা বোঝাই যাচ্ছে প্রারম্ভিক। আর এই তারিখ দিয়ে বোঝাই যাচ্ছে যে প্রারম্ভিক, এইটা থাকলো না। কিন্তু নগদ তহবিল এক এক, কারণ প্রারম্ভিক বছরের শুরু নগদ তহবিল, এইটা এই নগদ তহবিল মিলে অন্তর্ভুক্ত হবে না। এটা যদি ওর ভিতরে থাকে আবার হচ্ছে ব্যাংক তহবিল, প্রারম্ভিক বা নগদ 1 তারিখে একই রকম। ব্যাংক তহবিল, ব্যাংক জমা, ব্যাংক উদ্বৃত্ত, এই এটা ব্যাংক তহবিল, এটা যদি থাকে 1 তারিখে, এটা মিলে আসবে না। একটা যে কোনো সাল দেওয়া থাকলো 18 বা 17, যে কোনো সাল দেওয়া থাকতে পারে, যে কোনো সাল দেওয়া থাকতে পারে। এই সাল দেওয়া থাকলে এই তারিখ আসল আসছে এক এক, এই এক তারিখে আসে না। ব্যাংক অডিও আসে না 1 তারিখে। দায় বা সম্পদ 1 তারিখে, দায় বা সম্পদ কোনটাই আসে না। প্রারম্ভিক দায় বা সম্পদ কোনটাই আসবে না। ব্যাংক অডি, বা ওভারড্রাফট, ভিন্ন ভিন্ন এখানে হিসাবে কিন্তু ভিন্ন ভিন্ন নাম আছে। এটাও যদি এরকম থাকে এক এক, তাহলে এটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। সমাপনী মজুদ পণ্য, এটা হচ্ছে 31/12 অথবা 30/6। যদি অঙ্ক এরকম শুরু করা থাকে, মাঝামাঝি শুরু করা থাকে, এরকম থাকে, তাহলে এটা মিলে আসবে না। তো এই দফাগুলোর ভিতরে, সব দফাগুলোর ভিতরে দুটো থাকে বা 3টে থাকুক, সে 2 বা 3টে থাকলে সেই 3টেকে আলাদা ছোট্ট করে ঘর করে প্রথমে ক দিয়ে 2 মার্কে থাকে। এই 2 মার্কের অঙ্কে এইগুলোকে আলাদা চিহ্নিত করতে হবে, যেমন কোথায় 1 তারিখ আছে, কোথায় 1 তারিখ আছে, কোথায় 1 তারিখ আছে। সর্বপ্রথম থাকতে হবে 1 তারিখ। এই সর্বপ্রথম যখনই 1 তারিখ থাকবে, শুধু বিপরীত কোনটা, এইটা সমাপনী মজুদ পণ্যের হবে হচ্ছে বছরের শেষ তারিখ, হয় 31 হবে, তাই 30 হবে। এই মানে মাসের শেষ তারিখ। এই মাসের শেষ তারিখ বছরেরও শেষ, এটা এক প্রকার বছরের শেষ, মানে মাঝামাঝি বছর ধরে তখন এটা বছরের শেষ। এই দূরে এরকম তারিখ যদি থাকে, তাহলে এটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। সেইগুলো যোগ করে একসাথে তুমি যখন দেখাই দিবা, তখন সেইটা হবে হচ্ছে তোমার ওই 2 নম্বরের উত্তর। 2 নম্বরে এরকম থাকবে, বেশি 4 নম্বরে থাকবে না, এরকম 2 নম্বর থাকতে পারে। এইরকম থাকলো। আর মূল তথ্য হচ্ছে এখানে এই 5টা জিনিস: হিসাবের নাম, হিসাবকে চিহ্নিত করা, হিসাবকে যখনই চিহ্নিত করতে পারবো হয়ে যাবে। সাথে সাথে আমি বিবরণ হিসাবের নামের ঘরে বসাই দেবো যে এরা গহনা, এই গহনা একটা সম্পদ, গহনা সম্পদ, তাহলে একটা ডেবিটের দিকে টাকা বসাই দেবো। গহনা সম্পদ, ওরা ডেবিটের দিকে টাকা বসে যাবে। এই সব এই দুটো মুখস্থ করতে হবে যে সম্পদ আর এই তোমার ব্যয়, এই দুটো জিনিস হচ্ছে ডেবিট দিকে বসে। এইটা, আর এইটা
এটা, এইটা, এই তিনটে বসে ক্রেডিট দিকে, আর ওই দুটো টাকা বসা আছে ডেবিট দিকে। ব্যয়, ক্ষতি, লোকসান আর আছে সম্পদ। এই শুধু অঙ্কটা এরকমই। আর রেয়ামিলে আসবে না কোনগুলো, যেগুলো রেয়ামিলের ভিতরে আসবেই না। রেয়ামিল তৈরি করার সময় রেয়ামিলের ভিতরে এরপর টাকা দেওয়া থাকবে, সব দেওয়া থাকবে, তোমাকে ভুল বোঝানোর জন্য দিয়ে দেবে যে তুমি বোঝো কিনা যে কোনটা রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় কোনটা হয় না, সেটা এরকম। এবার যাবতীয় সঞ্চিতি, এই সঞ্চিতি যদি লেখা থাকে তাহলে এটা ক্রেডিট দিকে বসে। শুধুমাত্র এইটা ডেবিট দিকে। এই একটা সঞ্চিতির কথা মনে রাখতে হবে। এই একটা সঞ্চিতি বস করছে ডেবিট দিকে। বাকি সঞ্চিতি কি? যেমন সাধারণ সঞ্চিতি। এই সাধারণ সঞ্চিতি অনাদায়ী, একই ভিন্ন নাম, অবলিক, ও সরি, এটা না, এটা না, কুরিন সঞ্চিতি। এই অবলিক, এই কুরিন সঞ্চিতি, এটাও বসে হচ্ছে, এটাও বসে ক্রেডিট দিকে। সঞ্চিতি সাথে সব সংস্কৃতিগুলো বসে ক্রেডিট দিকে। একটা সঞ্চিতি ডেবিট, সেটা হচ্ছে পাওনাদার বার্তা সঞ্চিতি, এইটা ডেবিট দিকে বসে। আর এগুলো সব বসে আছে এটার একটা নাম আছে, সব দিয়ে দেয় না, জেনারেল রিজার্ভ। জেনারেল এর বাংলায় আছে সাধারণ সঞ্চিতি। জেনারেল মানে সাধারণ রিজার্ভ সঞ্চিতি। এইবার দেখো আরেকটা দিক, প্রাপ্য একটা বিল নামে দেয়, বিল অবলিক হুন্ডি, সম্পদ ডেবিট দিকে। বিল বা সবাই লিখে নাও, সবাই যারা দেখবে লিখে নাও। এইটা আলাদা, এইটা আলাদা, সব কিছু আলাদা দিচ্ছি আমি। এইটুকু আলাদা, এইটুকু, এটা সবই সবচেয়ে সর্বপ্রথম। এটা তো গুরুত্বপূর্ণ যে আমি এই সম্পদ চিনতে পারতেছি কিনা, দায় চিনতে পারতেছি কিনা, মালিকানা সত্ত্ব চিনতে পারতেছি কিনা, ব্যয় চিনতে পারতেছি কিনা, আয় চিনতে পারতেছি কিনা। এই যখনই চিনতে পারবো তখন সেগুলো আয়গুলো ক্রেডিট দিকে যাবে, ব্যয়গুলো ডেবিট দিকে যাবে, মালিকানা সত্ত্ব দায়গুলো ক্রেডিট দিকে যাবে, আর সম্পদগুলো ডেবিট দিকে যাবে। যাবতীয় সঞ্চিতি কিন্তু ক্রেডিট, একটা সঞ্চিতি শুধু এটা আর একটা জিনিস, ঠিক আছে। আর এই প্রাপ্য থাকলে সম্পদের দিকে যাবে, এটা মনে রাখতে হবে। প্রাপ্ত থাকলে এটা আছে ক্রেডিট দিকে যাবে, আয় হিসাবে। প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বার্তা, প্রাপ্ত বাড়ি ভাড়া, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে ক্রেডিট দিকে যাবে। এটা লেখা হলো শিক্ষানবিশ
সেলামি এটা যাবে হচ্ছে এডির দিকে। শিক্ষানবিশ ভাতা যাবে ডেবিট দিকে, এটা মুখস্থ রাখতে হবে। এটা অর্থগত দিক দিকে এইটা হচ্ছে একটা আয় আর এটা হচ্ছে একটা ব্যয়। শিক্ষানবিশ ব্যবসায় যাদেরকে যারা কাজ শেখে তাদের যদি কেউ বাইরেতে শিখতে আসে, আমাদের এই ব্যবসা শিখতে আসে, যে ব্যবসা হিসাব করতেছ সেই ব্যবসায় যদি শিখতে আসে তাহলে ওই ব্যবসা প্রতিষ্ঠানের আয়। আর যদি যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে অন্য কোথাও শিখতে যায় কাজ, তাহলে সেখানে যে টাকা দিতে হয় সেটা হলো ভাতা হিসাবে ব্যয়। এটা শিক্ষানবিশ ভাতাটা ব্যয়, শিক্ষানবিশ স্যালামিটা আয়, এগুলো মনে রাখো। এবার যদি বকেয়া যদি দিই, যেমন আয় বকেয়া, ব্যয় বকেয়া দিলাম, ব্যয় বকেয়া দায়, ব্যয় বকেয়াকে দায় হিসাবে চিহ্নিত করতে হবে। ব্যয় অগ্রিম, ব্যয় অগ্রিম, এটা হচ্ছে সম্পদ। এইখানে আবার অনেকে ভুল করে বসে। আবার আয় বকেয়া, এটা হচ্ছে সম্পদ। আয় অগ্রিম, এটা একটা দায়। এরপরে কি আসে, আমরা আমি পুরো করবো, কিন্তু আমরা এইগুলো আমার এক প্রকার পড়া, এগুলো লিখতে হবে, এগুলো জানতে হবে। এটা হচ্ছে ব্যয়, এটা হচ্ছে আয় বকেয়া। আমি একটা উদাহরণ দিই, উদাহরণ ব্যয় বকেয়া, যেমন বেতন বকেয়া, বেতন ব্যয় অগ্রিম, অগ্রিম অগ্রিম বাড়ি ভাড়া, আয় বকেয়া। বকেয়া বিনিয়োগের সুদ, এই শিক্ষানবিশ স্যালামি। এটা উদাহরণ, আরো আছে কিন্তু এটা এর উদাহরণস্বরূপ। এই জিনিসগুলো যা মিলে আমাদেরকে সর্বপ্রথম আছে এই জিনিসগুলো দেখতে হবে। এইটা হচ্ছে মেন, বেশিরভাগ এইটা হচ্ছে মেন। তারপর রেয়া মিলে আসে না, এই 2 মার্কের অঙ্ক প্রায় পড়ে। এই 2 মার্কের রেয়া মিলে যেসব দফাগুলো বা যেসব হিসাব খাতগুলো রেয়া মিলে আসবে না তার পরিমাণ কত, অর্থাৎ সেইগুলোকে যোগ করে দিতে হবে। সেই কটা যোগ করে দিতে ওর ভিতরে দেখতে হবে যে কোনটা এই আমি যে লিখে দিচ্ছি এরকমের ভিতরে পড়ে। 1 তারিখের নগদ তহবিল, 1 তারিখের ব্যাংক তহবিল, 1 তারিখের ব্যাংক বডি, সমাপনী মজুদ,
এই সমাপনী মজুরির ক্ষেত্রে একটু পার্থক্য আছে, সেটা সাধারণত পড়ে না। সমন্বিত ক্রয় যদি থাকে সেক্ষেত্রে গ্রামীণ অন্তর্ভুক্ত হয়। যাই হোক, এইটা হচ্ছে তোমাদের 2 মার্কের একটি অঙ্ক। 2 মার্কের অনেক অঙ্কই আছে। তারপরে এই প্রাপ্য শব্দটা দিলাম, প্রাপ্য আর প্রাপ্ত যাতে একই রকম, এটা তোমরা ভুলায় ফেলবে না। প্রাপ্ত আর প্রাপ্যটা কিন্তু ডেবিটের দিকে বসে, আর প্রাপ্তটা ক্রেডিটের দিকে বসে। আয় ক্রেডিট এই টাকাটা পড়বে প্রাপ্ত কমিশন, মনে করো 2000 টাকা, এটা পড়বে কোথায়? ক্রেডিট দিকে। আর এটা পড়বে কোথায়? ডেবিট দিকে। প্রাপ্য কমিশন, প্রাপ্য ভবিষ্যতে পাবো, এটা সম্পদ। প্রাপ্য কমিশন। প্রাপ্য বিল, বিলের আরেকটা বিলের বাংলা, প্রাপ্য বিলের বাংলা হুন্ডি। প্রাপ্য বিল তো হুন্ডি, আর প্রয়োগ বিল বা হুন্ডি। শিক্ষানবিশ স্যালামি ক্রেডিট, শিক্ষানবিশ ভাতা হচ্ছে ডেবিট। আরে বলো, মনে রাখতে হবে, তাহলে ভুলাই যেতে যায় না তো। শিক্ষানবিশ ভাতা হচ্ছে ডেবিট, আর শিক্ষানবিশ স্যালামি এটা হচ্ছে আয়, এটা হচ্ছে ক্রেডিট। এইখানে এগুলো একটু জটিলতা লাগতে পারে অনেক সময়, কিন্তু এটা একটু খেয়াল লিখে রাখো, ভালো করে লেখো। এখানে লিখে ব্যয় বকেয়া, যে সমস্ত ব্যয়গুলো বকেয়া থাকবে, যেমন বকেয়া বেতন, বকেয়া মজুরি, বকেয়া বাড়ি ভাড়া, এইগুলো হচ্ছে দায় হিসাবে ক্রেডিট দিকে বাড়বে। ব্যয় অগ্রিমগুলো সম্পদ, যে সমস্ত ব্যয়গুলো আমি অ্যাডভান্স দিচ্ছি, মনে করো যে বাড়ি ভাড়া একটা ব্যয়, প্রাপ্তির লেখা যদি না থাকে বাড়ি ভাড়ার ক্ষেত্রে, প্রদেয় লেখা নেই, তাহলে ওটা প্রদানটা সবসময় ব্যয়। কিন্তু এই বাড়ি ভাড়াটা যদি অগ্রিম হয়ে যায়, আমরা যে ব্যয়টা আমি যদি অগ্রিম দিয়ে দিই, বাড়িওয়ালাকে বাড়ি ভাড়া দিয়ে দিলাম অগ্রিম, তাহলে আমি বাড়িওয়ালার কাছে আমি পাবো। তো সেই জন্য সেটা সম্পদ হিসাবে, যাবতীয় সম্পদ ডেবিট। এইখানে দেখতে হবে যাবতীয় সম্পদ হচ্ছে ডেবিট দিকে বাড়বে, যেটা সম্পদ হয়ে যাবে সেটা ডেবিট দিকে বাড়বে, যেটা দায় হয়ে যাবে ক্রেডিট দিকে বাড়বে। এই আয়ের ক্ষেত্রে বিপরীত, আয় বকেয়া হচ্ছে সম্পদ, ব্যয় বকেয়া দায়, আয় বকেয়া সম্পদ। উল্টো ব্যয় আর আয়ের ক্ষেত্রে এই বকেয়াগুলো আর অগ্রিমগুলো উল্টো, বিপরীত। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের ধারণা, এগুলো লিখে নেন সবাই। তো সকলকে ধন্যবাদ। জি।